মেজর ডালিম তিনি একই সাথে নায়ক এবং খলনায়ক। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মেজর ডালিম সেই সম্মান আর ধরে রাখতে পারেননি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন। শুধু ঘটনাটি ঘটিয়েই তিনি ক্ষান্ত হননি, বাংলাদেশ বেতারের মাধ্যমে নিজেই সেই ঘটনার বর্ণনা দিয়েছিলেন। বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবেও ঘোষণা দিয়েছিলেন তিনি। তার কণ্ঠে সেদিন তীব্র রাগ এবং প্রচন্ড ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মি এখনো অনেকের আলোচনার বিষয়বস্তু। সুদর্শন এই যুগলকে নিয়ে মানুষের আগ্রহের যেন শেষ নেই, তবে বেশিরভাগ মানুষই ডালিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন না। মেজর ডালিমের পুরো নাম শরীফুল হক ডালিম। তিনি ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালের কথা। ডালিমের বয়স তখনও ২০-এর ঘরে পৌঁছায়নি, অথচ তিনি সুযোগ পেয়েছিলেন পাকিস্তানের বিমান বাহিনীতে। এতেই বোঝা যায় ডালিম কতটা চৌকস ছিলেন। তবে পাকিস্তান বিমান বাহিনীতে তার পথ চলা খুব বেশি দীর্ঘ হয়নি। ১৯৬৫ সালে চিরবৈরী পাকিস্তান এবং ভারতের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এক পর্যায়ে দুইটি দেশ সম্মুখ লড়াইয়ে জড়িয়ে পড়ে। পাক ভারত লড়াই শুরু হলে মেজর ডালিম পাকিস্তান বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিয়ে সেনাবাহিনীতে যোগ দেন। এখানেও নিজের দক্ষতা এবং যোগ্যতার ছাপ রেখেছিলেন। সফলতার সাথে পাকিস্তান সেনাবাহিনীতে তিনি প্রায় ৬ বছর কর্মরত ছিলেন। ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সম্মুখ বিরোধ শুরু হয়। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি চাকরির সুবাদে পশ্চিম পাকিস্তানেই ছিলেন, কিন্তু দেশের প্রতি দায়িত্ববোধ থেকে এক পর্যায়ে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় বিদায় নেন। চাকরি ছাড়ার পর তিনি তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন। এরপর মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তার সক্রিয় অংশ নেওয়া ব্যাপক ইতিবাচক প্রভাব রেখেছিল। তিনি দেখিয়েছিলেন অসাধারণ বীরত্ব। এই সাহস এবং কৃতিত্বের জন্যই স্বাধীন বাংলাদেশে তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। অবশ্য মেজর ডালিমের জীবনের এই অংশটাই শুধু প্রশংসিত। পরবর্তীতে তিনি দেশের ইতিহাসের সবচাইতে ঘৃণ্য কর্মকাণ্ডের অংশ হয়ে যান। স্বাধীনতার প্রায় ৪ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শেষ করে দেওয়া হয়। এই পরিকল্পনায় ডালিমের সাথে আরও কয়েকজন বিপদগ্রস্ত কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন। ১৫ই আগস্টের এই করুণ ঘটনার পর দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন ডালিম সহ আরো কয়েকজন মেজর। তাদের হস্তক্ষেপে ক্ষমতায় বসেছিলেন খন্দকার মোশতাক। মেজর ডালিমও লাভবান হয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে পুনরায় নিয়োগের পাশাপাশি তাকে লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন সবার সাথেই ডালিমের সুসম্পর্ক দেখা গেছে। ১৯৭৬ সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। এরপর গণচীনে তাকে বাংলাদেশের কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। ১৯৮০ সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে তাকে লন্ডন হাই কমিশনে যুক্ত করা হয়। ২ বছর পর ১৯৮২ সালে তিনি হংকং এর বাংলাদেশ দূতাবাসে নিয়োগ পান। এই ধারাবাহিকতা বজায় থাকে সামনের দিনগুলোতেও। ১৯৮৮ সালে রাষ্ট্রদূত হিসেবে তাকে কেনিয়ায় নিয়োগ দেওয়া হয়। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। কয়েকটি বৈশ্বিক সংস্থার সাথেও কাজ করেছেন ডালিম। ইউনেপ এবং হ্যাবিটেটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন। সোমালিয়ায় কালীন সময়ে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব পড়েছিল তার কাছে। দেখভালের সেই দায়িত্ব তিনি সফলভাবে পালন করেছিলেন। দীর্ঘ কর্মজীবন শেষে ১৯৯৫ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ১৯৯৬ সালে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা। এর আগে মেজর ডালিম গা ঢাকা দিয়েছিলেন। বাংলাদেশে আর কখনোই তাকে দেখা যায়নি। তিনি কোথায় আছেন সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। মেজর ডালিমকে নিয়ে মানুষের কৌতূহল কখনো কমেনি, বরং